আসসালামু আলাইকুম। আমি কোহিনুর কবিতা, সহকারী শিক্ষক বাংলা, বড়ুয়া হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, বড়ুয়া ভার্চুয়াল স্কুল কুমিল্লা থেকে সবাইকে আজকের অনলাইন লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও বরাবরের মতো তোমাদের জন্য বাংলা সেকেন্ড পেপার নিয়ে আমি আসছি। আজকে আমরা পড়ব গত সপ্তাহে আমরা যে বাংলা ব্যাকরণের যে অধ্যায়টা পড়েছিলাম তারই ধারাবাহিকতা। গত সপ্তাহে আমরা বাংলা ব্যাকরণের শব্দের অধ্যায় পড়েছিলাম। শব্দের এই অধ্যায়টি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলের জন্যই। আমরা যখন ব্যাকরণ পড়াই তখন অনেক অধ্যায় আছে যেগুলো আসলে আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী সকলের জন্যই প্রযোজ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে পড়েছিলাম ব্যাকরণ অংশের শব্দের অধ্যায়। আজকে আমরা পড়ব শব্দের বাকি যেগুলো আছে সেগুলো। তো আমরা গত ক্লাসে শব্দের সংজ্ঞা পড়েছিলাম, অর্থাৎ শব্দ কাকে বলে পড়েছিলাম, শব্দের শ্রেণীকরণ দেখেছিলাম। তো সেই শ্রেণীকরণে আমরা বলেছিলাম যে শব্দ হচ্ছে কতগুলো বর্ণের সমন্বয় এবং অর্থ যেখানে প্রকাশ করে সেটাই আমাদের শব্দ। তো এই শব্দগুলো শ্রেণীকরণে আমরা দেখেছিলাম যে শব্দকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করেছি। একটা ছিল তার উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীকরণ, গঠন অনুযায়ী শব্দের শ্রেণীকরণ এবং অর্থ অনুযায়ী শব্দের শ্রেণীকরণ। তো সেখানে আমরা গত ক্লাসে উৎস বা উৎপত্তি বা ব্যুৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীকরণ আমরা আলোচনা করেছিলাম। আজকে প্রথমে আমরা পূর্ব পাঠের আলোচনা আবারও করব, তারপরেই আমরা চলে যাব শব্দের গঠন এবং অর্থ অনুসারে যে শ্রেণীকরণ আছে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণে। তো আমরা প্রথমেই উৎস অনুসারে শব্দ যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম তার একটু সামান্য আলোচনা করে নিই। আমরা বলেছিলাম যে শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে কতগুলো বর্ণ, যেই বর্ণগুলো একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে তাকেই বলা হয় শব্দ। এরকম আমরা কলম, আমরা বলতে পারি হাত, আমরা দুধ, আমরা এরকম অসংখ্য, অর্থাৎ এই যে কথা বলে যাচ্ছি, এই যে গুচ্ছ গুচ্ছ শব্দ, এই শব্দগুলোই হচ্ছে আমাদের ভাষার মূল প্রাণ, অর্থাৎ ভাষা তৈরি করছে এই শব্দগুলো। তো এই শব্দকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করেছিলাম। আমরা উৎস অনুসারে শব্দের শ্রেণীকরণ দেখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে উৎস অনুযায়ী বাংলা শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। একটা ছিল তৎসম, একটা অর্ধ তৎসম, দ্বিতীয় তদ্ভব, দেশি এবং বিদেশি। আমরা এখন কতগুলো উদাহরণ বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো। উদাহরণগুলো হচ্ছে একটা শব্দ হস্ত। এই হস্ত শব্দটা একটা তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। এই হস্ত শব্দটা কিছুটা পরিবর্তন হয়ে প্রাকৃতের মাধ্যমে এটা হয়েছে হত্থ। হত্থ থেকে এটা আবার হয়েছে হাত। তাহলে তৎসম শব্দ হস্ত হয়েছে অর্ধ তৎসম এসে হয়েছে, তাহলে এটা ছিল আমাদের তৎসম। হত্ত হয়েছে, এটাকে আমরা প্রাকৃত বা অর্ধ তৎসম বলতে পারি অথবা প্রাকৃতও বলতে পারি। এবং এই শব্দটাই আবার একটা নতুন রূপ ধারণ করেছে, তদ্ভব। তাহলে আমরা দেখলাম যে আমরা যে উৎস অনুসারে শব্দের শ্রেণীকরণ করেছি সেখানে আমরা উৎস অনুসারে শব্দকে পাঁচটি ভাগে ভাগ করেছি। 5 রকমের শব্দ পেয়েছি। একটা হচ্ছে তৎসম, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে শব্দগুলো বাংলা ভাষায় এসছে তাকে আমরা বলছি তৎসম, অর্থাৎ তৎ সম, তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। সংস্কৃত শব্দগুলো বাংলা ভাষায় এসছে, যেমন হস্ত, হস্ত থেকে কিছুটা পরিবর্তন হয়ে এসছে হত্থ, এসছে হাত, হয়ে গেছে হাত। এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি চর্মকার, এটা হয়েছে অর্ধ তৎসম বা প্রাকৃতের মাধ্যমে হয়েছে চম্ম, আর এটাই বিকৃত হয়ে হয়েছে চামার। দুগ্ধ শব্দটি একটা তৎসম বা সংস্কৃত শব্দ, সেটা অর্ধ তৎসম অথবা অর্ধ তৎসম বা প্রাকৃতে এটা হয়েছে দুগ্ধ, এবং এটা তৎসমে এসে তদ্ভব শব্দে এসে হয়েছে দুধ। তাহলে দেখো এই যে হাত, চামার, দুধ, এই শব্দগুলোকে এখন আর মনে হচ্ছে যে এগুলো সংস্কৃত শব্দ থেকে এসছে বা বিদেশি কোনো শব্দ না, মনে হচ্ছে যে এই শব্দগুলো আমাদেরই শব্দ। আসলে এই শব্দগুলো বর্তমানে আমাদের শব্দ এবং বাংলা ভাষাকে এই শব্দগুলো সমৃদ্ধ করেছে এবং এই শব্দগুলো এখন বাংলা ভাষার সমৃদ্ধ শব্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণীবিভাগ সেটা আমরা কোত্থেকে পেয়েছি? আমরা
তৎসম বা সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো আসছে তার ক্লাসিফিকেশন দেখলাম। এছাড়া আমরা বলেছি যে এই ভূখণ্ডের মানুষগুলো যে শব্দ ব্যবহার করতো, অর্থাৎ সংস্কৃত শব্দ এসেছিল আর্যদের মাধ্যমে। আর্যরা এই দেশে আসার আগে যে সমস্ত জনগোষ্ঠী এই দেশে বসবাস করত, তাদের যে নিজস্ব কিছু শব্দ ছিল, তাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত যে ভাষা ছিল, তার যে শব্দগুলো, অথবা অনেক শব্দ আছে যেগুলোর আমরা কোনো রকম মূল খুঁজে পাই না, তাকে বলা হয় দেশি শব্দ। যেমন ডাব, ঢেঁকি, কোলা, টুপর, এগুলোকে আমরা বলছি দেশি শব্দ। তাহলে আমরা উৎস অনুসারে বা শব্দের যে উৎপত্তি সে অনুযায়ী শব্দের শ্রেণীকরণে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব আমরা পেয়েছি। আমরা দেখলাম তৎসম থেকে কিভাবে অর্ধ তৎসম হয়, কিভাবে সেটা তদ্ভব হয়ে আমাদের নিজস্ব ভাষায় শব্দটা চলে আসছে একটা নতুন রূপ ধারণ করে। আমরা দেখলাম দেশি শব্দগুলো। এবার আমরা যাব বিদেশি কিছু শব্দে। আমরা জানি বিদেশি শব্দের মধ্যে আমরা আরবি, ফার্সি, আমরা পর্তুগিজ, উলন্দাজ, আমরা জানি ফরাসিরা এই দেশে এসেছিল। এছাড়া আমরা ইংরেজরা প্রায় 200 বছর এ দেশকে শাসন করেছে, তাদের অনেক অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় এসে যোগ হয়েছে। তো এই শব্দগুলোকে বলা হয় বিদেশি শব্দ। তো এই বিদেশি শব্দগুলোর মধ্যে আমরা প্রথমেই আরবি শব্দের কিছু উদাহরণ দেখি। আরবি শব্দগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আরেকটা হচ্ছে প্রশাসনিক ও সাংস্কৃতিক সংক্রান্ত শব্দ। ধর্ম সংক্রান্ত যেমন আমরা বলি আল্লাহ, অজু, ইমান, জান্নাত, জাহান্নাম, এই শব্দগুলো আমরা পাই। কুরআন, এই শব্দগুলো আমরা আরবি ভাষায় পেয়ে থাকি। এরকম আমাদের ধর্ম সংক্রান্ত আরও অনেক শব্দ আছে যেগুলো আমরা আরবি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় ব্যবহার করি। এরপরে আছে প্রশাসনিক কাজে ও সাংস্কৃতিক কাজে আমরা যে সমস্ত আরবি শব্দগুলো ব্যবহার করি তার কিছু উদাহরণ, যেমন আদালত, ঈদ, উকিল, রায়, এগুলো আমরা পাই ধর্ম সংক্রান্ত শব্দ, আরবি শব্দ যেগুলো প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। আদালত, ঈদ, উকিল, রায় দেওয়া, এরকম অনেক শব্দ আমাদের আরবি শব্দ যেগুলো আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে আমাদের ধর্ম সংক্রান্ত শব্দ, একটা হচ্ছে আমাদের প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। এরকমভাবে আমরা ফার্সি শব্দ পাই। আমরা জানি যে মুঘলরা দীর্ঘদিন এদেশে এই ভারতবর্ষকে শাসন করেছিল, তাদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। সেই ফার্সি শব্দ কিন্তু দীর্ঘদিন এই ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা ছিল, যেটা প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো। এবং এই ফার্সি শব্দগুলোকেও কিন্তু দুটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে তার ধর্ম সংক্রান্ত, আরেকটা হচ্ছে তার প্রশাসনিক ও সাংস্কৃতিক। এবং এছাড়াও যে সাধারণ কথাবার্তায় বিবিধভাবে আমরা এই ফার্সি শব্দগুলোকে ব্যবহার করি, যেমন খোদা, দুজক, এই শব্দগুলো কিন্তু ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। এছাড়া দোকান, আদমি, আমদানি, এই শব্দগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। এখন আমরা যে বলছি দোকান, আমরা যে বলছি আমদানি, এই শব্দটাকে যদি আমরা বলি যে এটা ফার্সি শব্দ, আমরা ব্যবহার করব না বাংলায়, তাহলে কি হবে? অবশ্যই হবে না। কারণ এই বিদেশি শব্দগুলো বাংলা ভাষায় যোগ হয়ে বাংলা ভাষাকে একটা সৌন্দর্যমণ্ডিত ভাষায় পরিণত করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরকমভাবে আরবি, ফার্সি, পর্তুগিজ, আমরা যে বলছি আনারস আমাদের দেশীয় ফল, আমরা বলছি কামরাঙ্গা আমাদের দেশীয় ফল, আমরা প্রতিনিয়ত চা, চিনি ব্যবহার করছি, শব্দগুলো ব্যবহার করছি। আমরা রিক্সা বলছি, আমরা হরতাল বলছি, আমরা লুঙ্গি ব্যবহার করছি শব্দ। এই শব্দগুলো সবগুলোই কি বিদেশি শব্দ, কোনোটা বার্মিজ, কোনোটা জাপানি। রিক্সা শব্দটা একটা জাপানি শব্দ, আমরা জানি যে লুঙ্গি শব্দটা একটা বার্মিজ শব্দ। তো এভাবে এই শব্দগুলো আমাদের মাঝে আসছে। আমরা প্রতিনিয়ত স্কুল, বেঞ্চ, বক্স এগুলো ব্যবহার করছি। এই শব্দগুলো সবগুলো ইংরেজি শব্দ। অর্থাৎ আমরা এভাবে উৎস অনুসারে শব্দের গত ক্লাসের পূর্ব পাঠের আলোচনাটা একটু করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব আমাদের আজকের পাঠ শব্দের যে আরও দুইটা অংশ রয়ে গেছে, গঠন অনুযায়ী শব্দের শ্রেণীকরণ এবং আমাদের অর্থ অনুযায়ী শব্দের শ্রেণীকরণ। আমরা এখন সে জায়গাগুলো দেখব। তাহলে তোমাদের উৎস অনুসারে নিশ্চয়ই শব্দের শ্রেণীকরণে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে তোমাদের বইটা পড়বে এবং বইটা পড়ে তোমরা এই শব্দগুলো কিন্তু মুখস্থ করতে হবে, যে এই শব্দগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে পরীক্ষায় আসে। তোমরা এই জায়গাটা খুব ভালোভাবে রিডিং পড়বে, কারণ এখন যদি বলা হয় চা শব্দটি কোন ভাষা থেকে আগত, তাহলে তুমি কিভাবে বুঝবে? যদি তুমি বইটা না পড়ো, তাহলে
আসতে পারে চা শব্দটি কোন ভাষা থেকে আগত? চা শব্দটি একটা চীনা শব্দ। তো এভাবে আমরা শব্দের উৎস অনুসারে শব্দের শ্রেণীকরণ শেষ করলাম। এখন আমরা দেখব গঠন অনুযায়ী শব্দের শ্রেণীকরণ। গঠন অনুযায়ী শব্দকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। গঠন অনুসারে শব্দকে দুইটা, একটা হচ্ছে মৌলিক শব্দ, আরেকটা সাধিত শব্দ। মৌলিক শব্দ, মৌলিক কি? মৌলিক কাকে বলে? মৌলিক হচ্ছে মূল থেকে মৌলিক, অর্থাৎ মূল শব্দগুলোকে, যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে ওই শব্দ ব্যতীত আর কোনো অংশ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। আবারও বলছি, যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে ওই শব্দটা ব্যতীত এর সাথে অন্য কোনো শব্দ তৈরির উপাদান পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন আমরা যদি একটা শব্দ বলি, ধরো আমি বললাম শব্দটা গোলাপ, এটা একটা মৌলিক শব্দ। এই গোলাপ শব্দটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? গোলাপ, এটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি বর্ণগুলো আলাদা হচ্ছে। আমরা এই গোলাপ শব্দটাকে বিশ্লেষণ করলে এখানে কোনো প্রত্যয় পাচ্ছি না, আমরা এখানে কোনো সমাস পাচ্ছি না, আমরা প্রত্যয় পাচ্ছি না, আমরা এখানে সমাস পাচ্ছি না। এভাবে আমরা দেখতে পাচ্ছি কোনো উপসর্গ এখানে নাই, এখানে একটা মূল শব্দ, সেই শব্দটাকে বিশ্লেষণ করলে অন্য কিছু কোনো উপাদান পাওয়া যায় না শব্দ তৈরি, সেই শব্দটাকে বলা হয় মৌলিক শব্দ। আমরা এরকমভাবে বলতে পারি, যেমন ধরো হাত, এটা একটা মৌলিক শব্দ। আমরা এরকম বলতে পারি তিন, আমরা বলতে পারি পা, বই, এই সবগুলো শব্দই হচ্ছে আমাদের মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দের উদাহরণ সংজ্ঞাটা কি হলো? গঠন অনুযায়ী শব্দকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলা হয়? যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে ওই শব্দ ব্যতীত শব্দ তৈরির আর কোনো উপাদান খুঁজে পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন ধরো গোলাপ, হাত, তিন, পা, বই, এই শব্দগুলোকে বিশ্লেষণ করলে আমরা কোনো উপসর্গ খুঁজে পাই না, আমরা এখানে কোনো প্রত্যয় দেখতে পাই না এবং এখানে কোনো সমাস খুঁজে পাই না, যার কারণে এগুলোকে আমরা বলছি মৌলিক শব্দ। এবার আমরা যাব সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ হচ্ছে মৌলিক শব্দের সাথে শব্দ তৈরির যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে যদি শব্দটাকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তাকে বলা হয় সাধিত শব্দ। আমি বারবারই বলছি শব্দ তৈরির উপাদান। আসলে শব্দ গঠন করার জন্য, শব্দ তৈরি করার জন্য কিছু উপাদান আছে। বাংলা ব্যাকরণে কিছু উপাদান আছে যার মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। সন্ধির মাধ্যমে কখনো শব্দ তৈরি হতে পারে, উপসর্গের মাধ্যমে শব্দ তৈরি হতে পারে, প্রত্যয়ের মাধ্যমে শব্দ তৈরি হতে পারে, সমাসের মাধ্যমে শব্দ তৈরি হতে পারে। তো এভাবে এই উপাদানগুলো যদি কোনো শব্দকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তাহলে এটাকে আমরা বলবো সাধিত শব্দ। যেমন একটা শব্দ যদি আমি লিখি, ধরো আমি একটা শব্দ লিখলাম চলন্ত। এখন আমাকে বলো যে এই চলন্ত শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাওয়া যায়? চলন্ত শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটি অংশ পাই, চল যোগ অন্ত। চল এটা হচ্ছে এটার মূল শব্দ, আর এটা হচ্ছে এটার প্রত্যয়। তাহলে প্রত্যয় যোগ হয়ে মূলের সাথে প্রত্যয় যোগ হয়ে আমাদের হয়েছে চলন্ত। তাহলে মূল শব্দের সাথে প্রত্যয় যোগ করে আমরা আরেকটা নতুন শব্দ পেলাম, চলন্ত। তাহলে এটাকে বলা হয় সাধিত শব্দ। এরকম সাধিত শব্দ আমরা আরও পেতে পারি। যেমন আমরা যদি বলি ডুবুরি, ধরো আমরা আরেকটা শব্দ লিখলাম ডুবুরি, এটা কি ডুব যোগ উড়ি। তাহলে ডুব হচ্ছে এখানে আমাদের মূল শব্দ, উড়ি হচ্ছে একটা
প্রত্যয়। এরকমভাবে আমরা আরও বলতে পারি যে আমরা সমাসের মাধ্যমে শব্দ তৈরি করতে পারি। যেমন ধরো আমরা বললাম যে মহাযাত্রা, শব্দটা হচ্ছে মহাযাত্রা। এটাকে আমরা যদি লিখি মহাযাত্রা, মহা সমারোহে যাত্রা। তাহলে কি হলো? মহা সমারোহে যাত্রা, মহাযাত্রা। তাহলে এই তিনটা শব্দ মিলে একটা শব্দে পরিণত হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা সাধিত শব্দ। ডুবুরি একটা সাধিত শব্দ। এরকম আমরা বলতে পারি ধরো নবান্ন, এই শব্দটাও একটা সাধিত শব্দ, কারণ নব যুগ অন্ন, সন্ধির মাধ্যমে এই শব্দটা তৈরি হয়েছে। তো যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয় এ ধরনের আরও অন্যান্য জিনিস মূলের সাথে পাওয়া যায়, মৌলিক শব্দগুলোর সাথে পাওয়া যায়, তাকে বলা হয় সাধিত শব্দ। তাহলে আমরা দেখলাম যে গঠন অনুযায়ী শব্দকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে তার মৌলিক শব্দ, আরেকটা হচ্ছে সাধিত শব্দ। মৌলিক শব্দ কোনগুলো? যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে ওই শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ তৈরির উপাদান খুঁজে পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে শব্দ তৈরির অন্যান্য উপাদান পাওয়া যায়, যেমন উপসর্গ, প্রত্যয়, সমাস, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। তাহলে আশা করি গঠন অনুযায়ী শব্দটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আর বাকিগুলো তোমরা আরও একবার একটু বইটা পড়ে নিবে। এবার আমরা দেখব অর্থ অনুযায়ী শব্দ। অর্থ বিচারে শব্দের শ্রেণীকরণ। অর্থ বিচারে শব্দকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। আরেকটা হচ্ছে যুগ রূঢ় শব্দ। এখন আমরা একটু খেয়াল করি যৌগিক শব্দ। যেই শব্দগুলো উৎপত্তিগত সময় থেকে বর্তমান সময়ে একই অর্থ প্রকাশ করছে, তাকে বলা হয় যৌগিক শব্দ। অর্থাৎ ব্যুৎপত্তিগত সময়ে, অর্থাৎ যেই কারণে, যে উদ্দেশ্যে, যেইভাবে শব্দটা তৈরি হয়েছে বর্তমানে সে অর্থই ব্যবহৃত হচ্ছে, তাকে বলা হয় যৌগিক শব্দ। এটাকে আরও একটুভাবে বললে প্রত্যয়গত শব্দগুলোই মূলত যৌগিক শব্দ। তো এখানে আমরা যৌগিক শব্দ, যেমন আমরা বলতে পারি গায়ক, গই যুগ অক, গায়ক, গই যুগ অক, গায়ক। তো এই গায়ক শব্দটি এটার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে। গান করে যে, সেই হচ্ছে গায়ক। তো গান যে করে, এখনো কিন্তু আমরা এই শব্দটাকে এখনো পর্যন্ত যে গান করছে তাকেই কিন্তু গায়ক বলা হয়। আমরা বলতে পারি কর্তব্য, ক্রি যুগ তব্য, কর্তব্য। ক্রি ধাতুর সাথে তব্য প্রত্যয় যুগ হয়ে শব্দটা তৈরি হয়েছে। বাবুয়ানা, বাবু যুগ আনা, বাবুয়ানা। চিকামারা, তাই না? দেয়ালে, চিকামারা শব্দের অর্থ কি? দেয়াল লিখন। দেয়াল লিখন, যখন এই শব্দটা কেউ দেয়াল লিখছে বলছে চিকা মারছে। তো এই যে কথাটা বলছে, এই কথাটাই কি হচ্ছে? আজও দেয়াল লিখনকে চিকা মারাই বলা হয়। তাহলে এই শব্দগুলোকে আমরা বলতে পারি যৌগিক শব্দ। তো আমরা আরেকবার একটু কয়েকটা শব্দ লিখে নিই। যেমন গই যুগ অক, গায়ক। কি হলো? গায়ক। আমরা বলতে পারি কর্তব্য, ক্রি যোগ তব্য, কর্তব্য। আমরা বলতে পারি বাবুয়ানা, বাবু যোগ আনা। কি হলো? বাবুয়ানা। তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দ। গই যুগ অক, গায়ক, ক্রি যুগ তব্য, কর্তব্য, বাবু যুগ আনা, বাবুয়ানা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যয় যুগ হয়ে এই শব্দগুলো তৈরি হয়েছে। অর্থাৎ এই শব্দগুলোর যেই কারণে এই শব্দগুলো তৈরি হয়েছে
সেই যে উদ্দেশ্য নিয়ে যে এই শব্দগুলো তৈরি হয়েছে আজও সে অর্থই বহন করছে, সেই শব্দগুলোকে বলা হয় আমাদের যৌগিক শব্দ। তাহলে এগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব রূঢ় বা রূঢ়ি শব্দের কিছু উদাহরণ। তাহলে আমরা যৌগিক শব্দের উদাহরণ পেলাম, আমরা এবার দেখব রূঢ় বা রূঢ়ি শব্দের উদাহরণ। রূঢ় বা রূঢ়ি শব্দ কাকে বলে? এমন কিছু শব্দ আছে যেটার উৎপত্তিগত অর্থ এবং তার ব্যবহারিক অর্থের মধ্যে অনেক তফাৎ। অর্থাৎ উৎপত্তিগত অর্থ হয়েছিল এক ধরনের, কিন্তু ব্যবহারে সে অর্থটা পাল্টে গিয়ে একটা নতুন রূপ ধারণ করেছে। সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। যেমন ধরো আমরা যদি লিখি, আমরা দুইটা রূঢ় বা রূঢ়ি শব্দের উদাহরণ যদি লিখি, যেমন বাঁশি, এটা একটা রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা লিখতে পারি প্রবীণ, এটা একটা রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা লিখতে পারি তেল, সন্দেশ। এবার খেয়াল করো এই শব্দগুলোর বিশ্লেষণ। বাঁশি, বাঁশ থেকে উৎপাদিত যে কোনো শব্দকেই বলা হয় বাঁশি, হওয়া উচিত ছিল। কিন্তু বাঁশি বলতে কি আমরা সব বাঁশ দিয়ে তৈরি সব জিনিসকে বাঁশি বলি? অবশ্যই না। আমরা বাঁশি বলতে এক ধরনের বাদ্যযন্ত্র বুঝে থাকি। সেটা যদি এখন অন্য কোনো উপাদান দিয়েও তৈরি হয় তবুও সেটাকে আমরা বাঁশি বলে থাকি। তাহলে তৈরি হয়েছিল শব্দটা, উৎপত্তিগত অর্থ ছিল বাঁশ থেকে তৈরি সকল উপাদানকেই বাঁশি বলা উচিত ছিল, কিন্তু ব্যবহারিক অর্থে গিয়ে দাঁড়িয়েছে বাঁশি শব্দটা একটা বাদ্যযন্ত্র। তাহলে এই বাদ্যযন্ত্রটা এখন আমরা বাঁশ দিয়ে তৈরি না হলেও বাঁশি বলে থাকি। এটা একটা রূঢ়ি শব্দ। আমরা দেখতে পাচ্ছি প্রবীণ। প্রবীণ শব্দটা এখন আমরা কি হিসেবে ব্যবহার করছি? কোনো দক্ষ বয়স্ক মানুষকে আমরা প্রবীণ বলছি। তো এই দক্ষ বয়স্ক মানুষকে যে আমরা প্রবীণ বলছি, আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবীণ শব্দটি আসলে প্রথম তৈরি হয়েছিল বা উৎপত্তিগত অর্থ ছিল এটার প্রকৃষ্টভাবে বীণা যে বাজায়, যে বীণা বাজানোতে দক্ষ তাকে বলা হবে প্রবীণ। কিন্তু এখন বীণা হাতে না থাকলেও তাকে আমরা প্রবীণ বলছি। কোনো সিনিয়র সিটিজেন, কোনো বয়স্ক মানুষ, দক্ষ যে কোনো বিষয়ে দক্ষ মানুষকে আমরা প্রবীণ বলছি। তাহলে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এটা দুই রকম। এই কারণে এটা একটা রূঢ় বা রূঢ়ি শব্দ। আমরা পেয়েছি তেল। তেল শব্দটা তিল জাতীয় জিনিস, উৎপাদিত জিনিসকে তেল হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তেল বলতে এখন এক ধরনের তরল পদার্থ পাই যেটা নানান ধরনের উপাদান থেকেই তৈরি হতে পারে। আমরা জানি নারকেল তেল, আমরা জানি সরিষার তেল, আমরা জানি পামের তেল, আমরা জানি বিভিন্ন ধরনের জলপাইয়ের তেল বা অলিভ অয়েল, এরকম অসংখ্য যে কোনো ধরনের তরল পদার্থ, যে কোনো ধরনের তেলকে আমরা তেল বলে থাকি। সেটা তিল থেকে উৎপাদিত না হলেও তাকে আমরা তেল বলি। তাহলে তারও উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, যার কারণে এটাকে আমরা বলতে পারি এটা একটা রূঢ় বা রূঢ়ি শব্দ। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি সন্দেশ শব্দটা। সন্দেশ শব্দটা একসময় খবর প্রচারের জন্য সন্দেশ শব্দটা ব্যবহার করা হতো। অর্থাৎ খবর যখন কোনো জায়গায় পৌঁছাতো তখন এটাকে সন্দেশা ভেজা এখন আমরা হিন্দিতে শুনতে পাই। তো এখানে আমরা এই সন্দেশ শব্দটাকে এখন আর এই অর্থে ব্যবহৃত হয়? অবশ্যই না। এই শব্দটা ব্যবহৃত হয় কোনো মিষ্টান্ন জাতীয় এক ধরনের খাবারকে বলা হয় সন্দেশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুই রকম। তাহলে উৎপত্তিগত যে সমস্ত শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন অর্থ প্রকাশ করে তাকে বলা হয় রূঢ়ি বা রূঢ় শব্দ। তাহলে উদাহরণগুলো হচ্ছে বাঁশি, প্রবীণ, তেল, সন্দেশ, এই ধরনের শব্দগুলো। তাহলে আমাদের রূঢ়ি শব্দ শেষ হলো। এবার আমরা দেখব যুগরূঢ় শব্দ কাকে বলে। তাহলে আমরা অর্থবিচারের শব্দের আর আমাদের রইল যুগরূঢ় শব্দ। আমরা কয়েকটা উদাহরণ লিখি। আমরা লিখলাম, ধরো আমরা লিখলাম মহাযাত্রা, আবারও লিখলাম মহাযাত্রা। এটার মানে কি? মহা সমারোহে যাত্রা। আমরা লিখতে পারি রাজপুত।
রাজপুত শব্দটার অর্থ কি? রাজপুত একটা জাতি বিশেষ, কিন্তু রাজার পুত্র রাজপুত। এখন আমরা খেয়াল করব যে এই যে দুইটা শব্দ আমরা লিখলাম, মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা, কিন্তু মহাযাত্রা শব্দটার অর্থ কি? মহাযাত্রা শব্দের অর্থ হচ্ছে কেউ যখন মৃত্যুবরণ করে তখন তাকে বলা হয় মহাযাত্রা, কিন্তু এটা যখন আমরা সমাস করি তখন কিন্তু হয় মহাসমারোহে যাত্রা। তাই এই শব্দটা আমরা বলবো এটা একটা যুগরূঢ় শব্দ, অর্থাৎ যা উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন, কিন্তু রূঢ়ি থেকে যুগরূঢ় শব্দের পার্থক্য হচ্ছে যে যুগরূঢ় শব্দটা হবে সমাসবদ্ধ শব্দ। আমরা বলছি রাজপুত, রাজপুত তো রাজার পুত্র হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তা না হয়ে রাজপুত কিন্তু একটা জাতি বিশেষ, সেই জন্য রাজার পুত্র না বুঝিয়ে রাজপুত একটা জাতিকে বোঝানো হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সমাস যুগরূঢ় শব্দ। এরকমভাবে আমরা বলতে পারি পঙ্কজ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা। পঙ্কে মানে কাদায়, কাদায় কত কিছু জন্মে, শাপলা, শালুক, আরও কত উদ্ভিদ কাদায় জন্মে, কিন্তু সবগুলোকে পঙ্কজ বলা হয়? কাউকে না বুঝিয়ে কেবলমাত্র পঙ্কজ বলতে পদ্ম ফুলকে বোঝায়। তাহলে এই পঙ্কজ শব্দটার ব্যবহারিক অর্থ কি হয়েছিল? ব্যবহারিক অর্থ ছিল যা কাদায় বা পাকে জন্মগ্রহণ করবে, পঙ্কে জন্মগ্রহণ করবে, তা সবগুলোই হবে পঙ্কজ। কিন্তু সবগুলোকে না বুঝিয়ে পঙ্কজ বলতে এক ধরনের ফুলকে অর্থাৎ পদ্ম ফুলকে বোঝানো হয়েছে। তাহলে এগুলোও কিন্তু রূঢ়ি বা রূঢ়ি শব্দের মতো, কিন্তু যুগরূঢ় হওয়ার কারণ হচ্ছে এগুলো সমাসবদ্ধ শব্দ, তাই এই শব্দগুলো হচ্ছে আমাদের যুগরূঢ় শব্দ। তো এরকমভাবে আমরা আরও পাই, যেমন ধরো জলধি। জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, কিন্তু আমরা যদি এই শব্দটাকে ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায়? জলধি হচ্ছে যে জল ধারণ করে। কে জল ধারণ করে? নদী জল ধারণ করে, পুকুর জল ধারণ করে, একটা জগও কিন্তু জল ধারণ করে, একটা গ্লাসের জগও কিন্তু, পানিও কিন্তু জল ধারণ করছে। কিন্তু এগুলোকে না বুঝিয়ে জলধি বলতে সমুদ্রকে বোঝানো হয়েছে। তো এই ধরনের শব্দগুলোকে বলা হয় যুগরূঢ় শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম গঠন অনুযায়ী শব্দকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তার মৌলিক শব্দ, আরেকটা সাধিত শব্দ। মৌলিক শব্দ যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে আর অন্য কোনো শব্দ পাওয়া যায় না, অর্থাৎ অন্য কোনো উপাদান পাওয়া যায় না শব্দ গঠনের, তাকে বলা হয় মৌলিক শব্দ। যেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে শব্দ তৈরির অন্যান্য উপাদান পাওয়া যায়, যেমন প্রত্যয়, আমরা সমাস নির্ণয়ের মাধ্যমে শব্দ তৈরি করতে পারি, আমরা উপসর্গ নির্ণয়ের মাধ্যমে শব্দ তৈরি করতে পারি, তো আমরা এই শব্দগুলোকে বলবো সাধিত শব্দ। এরপরে আমরা অর্থ বিচারে শব্দকে তিনটা শ্রেণীতে ভাগ করেছি। এই তিনটা শ্রেণী কি কি? যৌগিক, রূঢ় বা রূঢ়ি শব্দ, যুগরূঢ় শব্দ। যৌগিক শব্দ যেই শব্দগুলোকে আমরা উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একে আছে তাকে বলা হয় যৌগিক শব্দ। যেমন গায়ক, আমরা লিখলাম বাবুয়ানা, আমরা লিখেছি চিকামারা, আমরা এরকম লিখতে পেরেছি আরও কি কর্তব্য, এ ধরনের শব্দগুলোকে আমরা বলবো যৌগিক শব্দ। যেই ধরনের শব্দগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই নয়, অর্থাৎ উৎপত্তি হয়েছে এক কারণে কিন্তু পরবর্তীতে এটা ব্যবহারিক অর্থটা অন্য একটা অর্থ প্রকাশ করছে, সেই ধরনের শব্দগুলোকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ। এছাড়া এই একই সংজ্ঞা আমরা বলতে পারি যুগরূঢ়র ক্ষেত্রে, যে শব্দগুলোর উৎপত্তিগত অর্থ সমাস নির্ণয়ের মাধ্যমে কিন্তু অর্থটা প্রকাশ করছে অন্য কোনো একটা অর্থ, তাকে বলা হচ্ছে রূঢ় বা যুগরূঢ় শব্দ। যেমন আমরা মহাযাত্রা বলছি মহা সমারোহে যাত্রা, কিন্তু মহাযাত্রা শব্দটার অর্থ হচ্ছে মৃত্যুবরণ করলে আমরা বলি মহাযাত্রা। আমরা রাজপুত বলতে রাজার পুত্র হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে হয়েছে কোনো একটা জাতি বিশেষ। আমরা দেখতে পাচ্ছি পঙ্কজ, এই শব্দটা পঙ্কে যা জন্মে তাই হতে পারত পঙ্কজ, কিন্তু না হয়ে একটা ফুলকে বোঝানো হয়েছে, অর্থাৎ পদ্ম ফুলকে বোঝানো হয়েছে। তো এভাবে তোমরা শব্দের যে শ্রেণী বিভাগ অধ্যায়টা আছে সেটা পড়বে। আগামী ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ যখন পড়ব তখন আমরা শব্দ গঠন পড়ব, যেটা অষ্টম শ্রেণীর বইয়ে খুব ভালো
ভাবে দেওয়া আছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আমরা পড়ব, কিন্তু সকল শ্রেণীর জন্যই এই অধ্যায়টা খুবই জরুরি। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো।